খারাপ স্বপ্ন দেখলে বুঝি? স্বপ্ন নয় গিন্নি, স্বপ্ন নয়। ও, ওই শোনো। ভূত নয়, ভূত নয়, ইঁদুর। এই হুশ হুশ, যা 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 যা। ছ্যা, 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 ছ্যা। যে কিনা নিজের বুদ্ধির জোরে রাজ্য জয় করে বেড়ায়, সে কিনা ভূত ভয় পায়। ভূত নয়, ভূত নয়। আমি ওই ভয়কেই খুব ভয় করি। আর মান সম্মান, সে তো বিয়ের পর থেকেই আর আস্ত নেই। কে বললে? এই না মানে ইঁদুরগুলো আমার মান সম্মানটাও কেটে নিয়ে চলে গেছে। যত সব। আহ, আহ। কি বিশাল বাড়ি! অনেক খুঁজে এই পুরনো জমিদার বাড়িটা জলের দরে কিনেছি। শুনেছি এই সপ্তপুরের জমিদার এককালে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে এইখানেই থাকতো। তারপর কি? তারপর নাকি রাতারাতি স্ত্রী আর ছেলে নিরুদ্দেশ হয়ে যায়। সেই শোকে কয়েকদিনের মধ্যে জমিদারও নাকি চলে যান। আর তারপর থেকে এই বাড়িটা পড়েই আছে। ও, চলো এবার ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, তাই চলো, তাই চলো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। কি কেমন বাড়িটা? ভালোই ভালোই। আচ্ছা, এটা নিশ্চয় জমিদার মশাইয়ের ছবি। জমিদারের এমন একটা বলিষ্ঠ চেহারার সঙ্গে ইয়া বড় একটা গোঁফ থাকলে দারুণ মানাতো। কাটা ঘায়ে নুনের ছিটে দেবেন না দিদি ভাই। জানতাম চমকে যাবেন, তাই তো সঙ্গে করে জল এনেছি। গলা শুকিয়ে গেলে খেতেও পারবেন, আবার জ্ঞান হারালে চোখে মুখে ছিটিয়ে দিতেও পারবেন। চাই না আমাদের জমিদার বাড়ি, ক্ষমা করে দিন আমাদের। প্রাণে বাঁচলে কুড়ে ঘরে থাকবো, আর এ মুখো হব না, কথা দিলাম। আরে দাঁড়ান দাঁড়ান দাদা ভাই, দাঁড়ান দিদি ভাই, আরে আগে কথাটা তো শুনুন। আরে দেখো, এই গোপাল, খালি খালি হাই তুলো না তো। আরে তোমার নকল গোপটা যে এবার খুলে যাবে। এ কি মহারাজ, আপনারও কি আমার মতো রাতে ঘুম হয়নি? মোটেই না, আমি হাই তুলছি তোমাকে দেখে। আর জানো না, কথায় আছে হাই জিনিসটা খুব হিংসে, দেখলেই তুলতে ইচ্ছে করে। শুধু হাই নয় মহারাজ, লোকের কাছে ফুলগুলো হিংসের, দেখলেই টুক করে তুলতে ইচ্ছে করে। ওই দেখুন।
তবে রে, এই যে আজ একেবারে হাতে নাতে ধরেছি। তার মানে তুই রোজ সকালে আমার গাছের ফুল চুরি করিস না? আমাকে একদম চোর বলবে না। ঠাকুরের নামে কিছু নিলে তাকে চুরি বলে না। তবে কি ডাকাতি বলবো? হবেই তো। যে রাজ্যে মহারাজের মতো ডাকাত আছে, সে রাজ্যে দিনে দুপুরে ডাকাতি তো হবে। এই, আমাকে একদম মহারাজার মতো ডাকাত বলবি না। তার চেয়ে বরং চোর বল, সেটা অনেক বেশি সম্মানের। হ্যাঁ, তা ঠিক বলেছিস। তুই তো সামান্য কটা ফুল নিয়েছিস, ওদিকে মহারাজ দিনের পর দিন খাজনার নামে সর্বস্ব লুট করে চলেছেন। জমি, বাড়ি, সোনা, গয়না কিছুই তো বাদ দিচ্ছেন না। এই গোপাল, এ আমি কি শুনছি? ছি 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 ছি। কোনোদিন খাজনার নামে আমি তো প্রজাদের উপর অত্যাচার করিনি। উল্টে যারা খাজনা দিতে পারবে না বলেছে তাদের আমি খাজনা মকুব করে দিয়েছি। আমিও তো সেটাই ভাবছি। না, হিসেব যে কিছুতেই মিলছে না। ওর কাছে ছিল 13, কিন্তু 7টা তো কত মিলেছে। এতক্ষণে হিসেবটা মিলেছে। এ মাসে খাজনার নামে প্রজাদের কাছ থেকে ওই 1,500 স্বর্ণ মুদ্রা, 13 বিঘা জমি আর 70 ভরি সোনা হাতিয়েছি। মহারাজ ঘুণাক্ষরেও টের পায়নি। আস্তে দিনের বেলা ঘরে জানলা খুলে এইসব হিসেব করতে নেই। আচ্ছা, তোমার বুদ্ধি জানলাটা কবে খুলবে? হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না গিন্নি। হ্যাঁ, এবারে কোমর বেঁধে তবেই মাঠে নেমেছি। ওই কোমরের বাদর যে কবে কোমরের দড়ি হয়ে যাবে টেরই পাবে না। যতদিন এই রাজ্যে গোপাল ভাঁড় আছে ততদিন তোমাকে নিয়ে আমার দুশ্চিন্তার শেষ নেই বাবা। আর দুশ্চিন্তা করতে হবে না। অনেক ভেবে চিনতে সব ঘুঁটে সাজিয়েছি। এই রাজা খারাপ রাজা, আমরা কেউ ভালো নেই। এমন রাজা চাই না আমাদের। মহারাজ নিপাচ্চা। রাজা না রক্তচোষা? এই রাজা খারাপ রাজা। এমন রাজা চাই না আমাদের। মহারাজ নির্বাচা। মন খারাপ করবেন না মহারাজ। চলুন এবারে প্রাসাদে ফিরে চলুন। তাই চলো। মহারাজ, আপনি পালিয়ে যান। এরা ডাকাত, আপনাকেও ছেড়ে কথা বলবে না। মহারাজ তো পালিয়ে গেলেন, কিন্তু তুই পালাবি কোথায়? এসে গেছি প্রায়। তাড়াতাড়ি জঙ্গলটা ঘিরে ফেলো সেনাপতি। গোপালকে যে করেই হোক বাঁচাতে হবে। ঠিক আছে মহারাজ।
আওয়াজটা ওই দিক থেকে এলো মহারাজ। চলো। আমার হাত গুরু সব ঠিক আছে তো? ঘুম হলো? গুরু কে আপনি? এই দেখো গুরু, তুই যেমনটা বলেছিলে তেমনটাই করেছি। বাচ্চা পুরো বিকিনি মহাজন কাউকে বাদ দিইনি। যার বাড়িতে যা পেয়েছি সব তুলে নিয়ে এসেছি। বলছি গুরু, আমাদের এবার একটু বেশি করে ভাগ দিও। মানছি যে ডাকাতির পুরো পরিকল্পনাটাই তোমার, কিন্তু কাজটা তো মাঠে নেমে আমরাই করেছি। গোপাল বিশ্বাসঘাতক! না 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 না, সবাইকে গ্রেপ্তার করো, গোপাল কেউ ছাড়বে না। মহারাজ। ছি গোপাল ছি, এই ছিল তোমার মনে? মহারাজ, আমি বলি কি, এই গোপালকে কারাগারে ঢুকিয়ে তালা দিয়ে চাবিটা সমুদ্রের জলে ফেলে দিন, যাতে বিশ্বাসঘাতকটা জীবনে কোনোদিনও আর বাইরে বেরোতে না পারে। না, কারাগার হোক কি খোলা আকাশের নিচে, এই রাজ্যের মাটিতে গোপালের কোনো অস্তিত্ব আমি রাখবো না। আমি ডাকাত দলকে আজীবন কারাবাস দিলাম, আর গোপালকে পরিবার সমেত রাজ্য ছাড়া করলাম। এটাই আমার আদেশ। বেশ হয়েছে, এবার দেখবি অন্য রাজ্যে গিয়ে লোক ঠকিয়ে খাবে। আমার তো বাপু প্রথম থেকেই ওই গোপাল দাদাকে সুবিধের লোক বলে মনে হতো না। আরে চলে এসো গিন্নি, আর তো মাত্র 2 ক্রোশ বাকি। তারপরেই সপ্তপুর নামে একটা গ্রাম আছে। আর যে পা চলছে না, তেষ্টায় গলা বুক ফেটে যাচ্ছে। আহা, ভারী শরীরে একটু তেষ্টা তো পাবেই। বললো যা, এত কিছুর পরেও মজা আসে কোথা থেকে? চলো চলো। বুঝলে গিন্নি, এই অচেনা গ্রামে ঢুকে লাভ নেই। কে কেমন মানুষ হবে বলা তো যায় না। তার চেয়ে গ্রামের বাইরে এই বাড়িতেই কয়েকটা দিন কাটানো যাক। মনে হচ্ছে বাড়িটা খালিই পড়ে আছে। হ্যাঁ, সেই ভালো। চলো চলো চলো। কি হলো রানী, মুখটা অমন বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন? গোপালকে শাস্তি দেবার আগে একবার ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখলে ভালো করতেন নাকি? যেটা নিজের চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস করি কি করে বলো রানী? যেটা চোখে দেখা যায় সেটাই একমাত্র সত্যি, তার তো কোনো মানে নেই মহারাজ। যেটা চোখে দেখা যায় না সেটাও তো লোকে বিশ্বাস করে, যেমন ধরুন ভগবান অথবা ভূত। ভূত? এর মধ্যে আবার ভূত এলো কোথা থেকে? এসেছে এসেছে, এর মধ্যে ভূত এসেছে গিন্নি। আমি নিজের কানে শুনেছি সেই আওয়াজ। এই নিশ্চয়ই ইঁদুরের কাজ। এতদিন বাড়িটা ফাঁকা পড়েছিল কি না? ইঁদুর, বাঁদর, সাপ কত কি আছে। গিন্নি, এ তো যে সেই দূর নয়, একেবারে গেছই দূর। আরে
আগে তো তোমাকে খেতে দিয়ে নি, তারপর ওর গোপ ধরে আমি বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দেবো, এই আমি বলে দিলাম। হ্যাঁ, এই ইঁদুরের গোপ নেই। উফ, আবার গোপ তুলে কথা, মনে বড় ব্যথা লাগে। মাগো, বাঁচাও! সত্যি সত্যি আরে দাঁড়ান দাদা ভাই, দাঁড়ান। আরে আমার কথাটা একবার শুনুন। পালিয়ে যাবেন কোথায় শুনি? এই বাড়ি এককালে আমার ছিল, সব অলিগুলি আমার মুখস্থ। ভূতের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবো না। মাথা খাটা গোপাল, মাথা খাটা। যাক বাবা, বাঁচলাম। আমার কাজ শেষ। কাজ? কিসের কাজ? এতদিনের পুরনো ভূত মরচে ধরা হাড়ে হাড় ঘষা লেগে কেমন ক্যাচ ক্যাচ আওয়াজ হচ্ছে। আমার আবার অমন আওয়াজে কাঁচা ঘুম ভেঙে যায়। তাই আপনাকে ছুটিয়ে, না মানে একটু উড়িয়ে হাড়ের মরচেগুলো ছাড়িয়ে দিলাম। এই এই সত্যি তো, আর তো আওয়াজ হচ্ছে না। এই তুমি কি কবিরাজ? আগে না, আমি গোপাল ভাঁড়। হ্যাঁ? এখনো ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না। গোপাল ভাঁড় যে এত সহজে ভয় পায় না জমিদার মশাই। এরকম করবেন না জমিদার মশাই, মাথার পেঁচ খুলে যাবে যে। এই দেখো, খুলে গেছে। ছি 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 ছি, কিছুতেই তোমাকে ভয় দেখাতে পারছি না। অতীতে বেঁচে থাকতে আমার ভয়ে সপ্তপুরের বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এই কেন? গ্রামে ঘাট কি একটাই ছিল? এত বড় জমিদার ছিলেন, গ্রামে আর একটা ঘাট বানাতে পারেননি? কি এত বড় কথা? ইচ্ছে করছে তোমার জিপটা টেনে। একের আগে জমিদার, তার উপর ভূত। কিন্তু কিন্তু ওনাকে বুঝতে দিলে চলবে না যে আমি ওনার ভয়ে চমকে চচ্চড়ি হয়ে আছি। থাক থাক, জীবনটাও গেছে, জমিদারিও গেছে, ছেলে বউও গেছে, মেজাজটা রেখে আর কি করব? আমাকে ভয় দেখিয়ে কি লাভ শুনি? ভয়ের চোটে যদি আমার আত্মারাম একবার খাঁচা ছাড়া হয়, তাহলে আপনার বিপদ বাড়বে বই, কমবে না। বিপদ? কিসের বিপদ? মানুষ থাকতেই আপনাকে ভয় পাচ্ছি না, আর ভূত হলে তো আরোই পাবো না। তখন কিন্তু ভূতে ভূতে মানে শেয়ানে শেয়ানে টক্কর হবে। বাবা গো, আহ? আমি কি স্বপ্ন দেখলাম? বোঝো কাণ্ড, বেচারি গিন্নি আমার ঠিক করে 3 বার ভূত ভূত পর্যন্ত বলতে পারলো না, 2.5 বার বলেই আবার শুয়ে পড়লো। এতদিনে অনেক মানুষ আমাকে দেখে জ্ঞান হারিয়েছে, একমাত্র তোমাকে দেখলাম আমার সামনে গলা তুলে কথা বলছো। হ্যাঁ,
কারণ আমি গলা দিয়ে নয় মাথা দিয়ে কথা বলি। আপনার থেকে আরো অনেক ভয়ঙ্কর জীবের সঙ্গে এই জীবনে আমার দেখা হয়েছে, তারা কেউ আমার সঙ্গে বুদ্ধির জোরে পেরে ওঠেনি। আপনিও পারবেন না, তাই খামোখা ভয় না দেখিয়ে কি চান খোলাখুলি বলুন দেখি। মুক্তি চাই গোপাল, মুক্তি। তুমি সাহসী, মনে হয় বুদ্ধিমানও, তাই হয়তো তুমিই পারবে আমাকে মুক্তি দিতে। মুক্তি যেন ভোলা ময়রার দোকানের সন্দেশ, গেলাম আর কিনে নিয়ে এলাম। আরে কিসে মুক্তি, কিভাবে মুক্তি, কেন মুক্তি এসব না জানলে আপনাকে সাহায্য করব কিভাবে? বলছি বলছি সব বলছি সব। সত্যি এইভাবে আর কতদিন চলতে পারে? আমি কত করে মহারাজকে বললাম প্রজাদের ওপর থেকে খাজনার চাপ কমিয়ে দিন, মহারাজ আমার কথা কানেই তুলছেন না। তাহলে এখন কি উপায় মন্ত্রী মশাই? সোজা আঙুলে ঘি না উঠলে কি করতে হয় জানা আছে? আছে মন্ত্রী মশাই, আঙ্গুল বাঁকাতে হয়। না, তাতেও হবে না। এবার তোমাদের ঘিয়ের পাত্রের নিচে আগুন জ্বালাতে হবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। তারপর যতটা চাই গরম ভাতে ঢেলে নাও। এবার কৃষ্ণনগর রাজ্যে আগুন জ্বালাবো আমরাই, ওই বদমাইশ রাজাকে সেই আগুনে পুড়িয়ে মারব। তাহলেই আমাদের মুক্তি। বেশ বেশ, আমি তোমাদের পাশেই আছি। না 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 না, শুধু পাশে থাকলে চলবে না, আপনাকে সামনে থাকতে হবে। আপনি আমাদের দুঃখের দিনে সবার আগে এগিয়ে এসেছেন। আমরা আপনাকে পরবর্তী রাজা হিসেবে দেখতে চাই। এটাই তো শুনতে চাইছিলাম। বলছি, এত করে যখন বলছো তখন তোমাদের কথা ফেলি কি করে? জয় মন্ত্রী মশাই, জয় জয় মশাই, জয় 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 মন্ত্রী মশাই, জয়। এই এই ঘাড়ের কাজটায় দিচ্ছি দিচ্ছি। শুধু মোটকে দেবেন না জমিদার মশাই, তাহলেই হবে। না না, তোমার ঘর মটকালে আমার গল্প কে শুনবে? এবার তাহলে শুরু করি। হ্যাঁ, করুন করুন, একেবারে গোড়া থেকে। সেই এক সময় ছিল, আজ থেকে প্রায় 150 বছর আগের কথা। সপ্তপুরের জমিদার হিসেবে আমার তখন অনেক নাম ডাক। তখন আমার যেমন বাহুবল ছিল, ঠিক তেমনই ছিল বিশাল বড় এক গোঁপ। 1 মিনিট, আপনার ইয়া বড় গোপ ছিল? যত সব, দুধে এত জল মেশাবেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইয়া বড় ছিল না, তবে গোঁপ তো ছিল। আবার মিথ্যে কথা? বেশ বেশ বেশ, অত বড় গোঁপ না থাকলেও ছোট মাছি গোঁপ তো ছিল। ধ্যাৎ, যেন বাজার থেকে দরদাম করে সবজি কিনছি। এই, সত্যি কথা না বললে কিন্তু আমি আপনার গল্পই শুনবো না। আমি আপনার গল্প থেকে বেরিয়ে যাচ্ছি। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আচ্ছা এবার আমি সত্যি বলছি, আমার জমিদারিতে সব ছিল, শুধু নাকের নিচে গোঁপটা ছিল না। আর সেই নিয়ে সবাই আমার আড়ালে কি হাসাহাসি করতো। এই জমিদারের গোঁপ নেই। এইবার ঠিক হয়েছে, আপনি আপনার গল্প বলুন, আমি দেখছি। এই থুড়ি 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 শুনছি। তখন আচমকাই গ্রামে ডাকাতের উপদ্রব বেড়ে গেছিল। ওরা যখন খুশি এসে সব লুট করে নিয়ে যেত।
ঠিক সেই কারণেই ঠিক করেছিলাম আমার সমস্ত ধন সম্পত্তি বাঁচানোর জন্য এই বাড়িতে এমন একটা গুপ্তঘর বানাবো যেখানে ডাকাত কেন হাওয়াও গলতে পারবে না। ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। 1 মাসের মধ্যেই বুড়ো ফকির আমার অনুরোধে এমন একটা ঘর বানিয়ে দিলেন। ডাকাতদের শক্তির জোর আছে, কিন্তু বুদ্ধির জোর অতটা নেই। সেটা ভেবেই বুড়ো ফকির দরজা খোলার জন্য এমন তালা লাগালেন যেটা বুদ্ধির জোর ছাড়া একেবারেই খোলা সম্ভব নয়। দিলে তবেই দরজা খুলবে। তা বুড়ো ফকির সবে আমাকে হেঁয়ালির উত্তর বলতে যাবেন, ঠিক এমন সময় তার শ্বাস ফুলে গেল। আমি কুল কিনারা খুঁজে না পেয়ে বুড়ো ফকিরকে কোলে তুলে ছুটলাম কবিরাজের কাছে। আর তার মধ্যেই ঘটে গেল আর একটা ঘটনা। চলো মা, দেখি ওই ঘরে কি আছে। এক কাজ কর, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তোর বাবা দেখলে আবার রাগ করবে। চ। অনেক চেষ্টা করেও সেই বুড়ো ফকিরকে বাঁচাতে পারলাম না। সেই দরজা খোলার সংকেত আমার আর জানা হলো না। বাড়িতে ফিরে স্ত্রী আর সন্তানকে দেখতে না পেয়ে আমার চিন্তা আরো বেড়ে গেল। মনে মনে যেটা সন্দেহ করছিলাম সেটাই যে সত্যি হবে কে জানতো। ভাঙো ভাঙো, তাড়াতাড়ি ভাঙো, তাড়াতাড়ি 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 ভাঙো, তাড়াতাড়ি। স্ত্রী আর সন্তানের সুখে কয়েকদিনের মধ্যেই ওই দরজার সামনে বসে আমিও শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম। আমার সাধের সপ্তপুর আমার কাছে অভিশপ্তপুর হয়ে গেল। ভেবেছিলাম ভূত হয়ে ওই দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঢুকতে পারবো, কিন্তু বুড়ো ফকির যে হাওয়া গলার জায়গাটা পর্যন্ত রাখেননি। যতক্ষণ না ওই বদ্ধ ঘর থেকে আমার স্ত্রী আর সন্তানের আত্মা মুক্তি পাচ্ছে, ততক্ষণ আমার আত্মা কিছুতেই এই বাড়ি থেকে বেরোতে চাইছে না। দয়া করে ওই দরজা খুলে আমাদের 3 জনকে মুক্তি দাও গোপাল, মুক্তি। যেখানে শক্তি হেরে যায় সেখানে বুদ্ধির জয় হবেই। আপনার যেমন শরীরের থেকে আত্মা আলাদা হয়ে গেছে, আমারও খানিকটা তাই হয়েছে। শরীরটা আমার সপ্তপুরে পড়ে থাকলেও মনটা যে আমার কৃষ্ণনগরী পড়ে আছে। শয়তান রাজা নিপাত যাক। মন্ত্রী, মহারাজের চাই সাজা। তাই আজ থেকে আমি নতুন রাজা। মন্ত্রী,
ছি এমন কাউকে নিয়ে এসো যে 100-এর তুলো তুলতে পারে না, কিন্তু 10-এর লোহা তুলতে পারে সহজেই। আমি তো সারা জীবনেও এমন মানুষ খুঁজে পেলাম না গোপাল। বুড়ো ফকিরের মাথাটা একেবারেই বুড়ো নয়। আচ্ছা, হেয়ালির জাল বুনেছেন উনি। এমন কেউ যে 100-এর তুলো তুলতে পারে না, কিন্তু কিন্তু 10-এর লোহা তুলতে পারে। 100-এর তুলো তো 10-এর লোহার তুলনায় হালকা, তাহলে কেন তুলতে পারে না? আমার আবার ওই খালি পেটে না মাথাটা ঠিক কাজ করে না। কি বলছো? যাই, ময়রার কাছ থেকে কিছু খেয়ে আসি, গিন্নির জন্য কিছু নিয়ে আসি। আপনার তো আর এসবের বালাই নেই। আজ থেকে প্রজাদের খাজনা দ্বিগুণ করে দাও মন্ত্রী। খাজনার 1 ভাগ রাখবে রাজকোষে, আর আরেক ভাগ রাখবে আমার বাড়িতে। আর কেউ খাজনা দিতে না চাইলে রাতের অন্ধকারে। বুঝে গেছি মহারাজ, বুঝে গেছি। ওই কাজটা আমরা ভালোই পারি। এই যে গোপাল দাদা, তুমি বোধহয় এটাই চেয়েছিলে। একদম ঠিক জিনিস এনেছো। এবার আমি চলে। ঠিক আছে, ঠিক আছে। জমিদার মশাই, এটাই হলো হেয়ালির উত্তর, চুম্বক। এটা চাইলেই 10-এর লোহা তুলতে পারে, কিন্তু 100-এর তুলো তুলতে পারে না। তোমার বুদ্ধি চুরি বাবা গো বাবা, একটা নয়, এখন আবার 3টে। ধন্যবাদ আমাদের আত্মার মুক্তি দেওয়ার জন্য। এবার আমরা আসি বাবা, আপনিও চলুন। হ্যাঁ, চলি। এ কি কি হচ্ছে? আমি বেরোতে পারছি না কেন? বাবা, আপনার কাজ যে এখনো শেষ হয়নি। ছেলে বউকে মুক্তি দিয়ে আপনাকে ঋণী করেছি যে। শুনেছি ভূতেরা ঋণ শোধ না করলে মুক্তি পায় না। এতদিন পর ছেলে বউকে পেয়েও ওদের সাথে যেতে পারবো না। নিশ্চয়ই যাবেন, নিশ্চয়ই যাবেন, তবে আমার একটা ছোট্ট কাজ করে দিয়ে। নিজের বাড়ির গন্ধের সঙ্গে আর কিছুরই তুলনা হয় না, বলো গিন্নি? আমাদের সাধের বাড়ি, এই বাড়ি ছেড়ে আর যেতে চাই না গো। ঘরের ছেলে বউ ঘরে ফিরেছে, এবার পালা এই বুদ্ধির জোরে গোপালের ভবিষ্যৎ বদলানো। সেপাইরা, এক্ষুনি যাও, সমস্যাকে গোড়া থেকে উপড়ে ফেলো। গিন্নি, কতদিন পর এই বিছানায় নিশ্চিন্তে ঘুমোবো বলো? আজ ইঁদুর কেন, কানের কাছে খোল করতাল বাজালেও কেউ আমার ঘুম আটকাতে পারবে না।
হুম? এত রাতে আবার কে এলো? ওরে বাবা, কি কাণ্ড! দেখো দেখো। চিন্তা করো না গোপাল, আমি তোমার পাশে তোমার বুদ্ধির মতো আছি। হুম, বুদ্ধি বটে আছে, কিন্তু তাকে চোখে দেখা যায় না। এখন শুধু তুমি আর তোমার গিন্নি আমাকে দেখতে পাবে। যখন সবার দেখার দরকার হবে তখন আমি সবাইকে দেখাবো। ভেবেছিলাম তোমার মুখ আর আমাকে কোনোদিন দেখতে হবে না গোপাল, কিন্তু তোমার নিয়তি তোমাকে আবার এই রাজ্যে টেনে এনেছে দেখছি। ইতিহাস সাক্ষী আছে, মন্ত্রী মশাইয়ের সঙ্গে এই গোপালের পাল্লা সব সময় ভারী থাকে। থাকে নয়, বলো থাকতো। এখন এই মন্ত্রী হয়েছে রাজা, কাল তোমার সাজা। দুটোই মনে থাকে যেন। হুম? আমার ঘুম পেয়েছে। আমি কারাগারে ঘুমাবো না, আমি এখানেই ঘুমাবো। কি আরাম! গোপাল কারাগার থেকে বেরিয়ে এলো কিভাবে? চাবি চাবি তো আমার কাছে। তোমাকে বলেছিলাম গোপাল কিন্তু সুবিধের লোক নয়, এই বুদ্ধির জোরে তোমার থেকে অনেক এগিয়ে। আমি এখানেই ঘুমাবো। কারাগারের বিছানাটা যে বড্ড শক্ত। তুমি বেরিয়ে এলে কিভাবে? এতদিন খাইনি কিনা, তাই শুকিয়ে গেছি। তাই তো একটু কসরত করতেই গরাদের ফাঁক দিয়ে গলে গেলাম। গলাচ্ছি তোমাকে। সেপাই, এই সেপাই, ধরো ধরো, গোপালকে ধরো বলছি, ধরো। চু কিট 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 কিট। এ কি গোপাল এত বড় ভুঁড়ি নিয়ে লাভ দিল? যাকে যাক, কারাগারের প্রহরীরা কি এখনো বসে বসে মাছি মারছে? আজ আজ সবকটার গর্দান নেব। এই মহারাজের জয়। জয়ধ্বনি পরে দেবে, আগে বলো গোপাল কোথায়? কেন? যেখানে ছিল এই যে। হুম? একটু আগে গোপাল তো আমার ঘরেই ছিল। আগে তা হতেই পারে না মহারাজ, গোপালকে আমরা সারাক্ষণ চোখে চোখে রেখেছি। তাহলে কি আমার চোখটা গেল? না, এখন গিয়ে আর একটু ঘুমোই, কাল সকালে বাকিটা হবে। ধন্যবাদ জমিদার মশাই, তাহলে বাকিটা কাল সকালেই হোক। গোপালের শাস্তি চাই, শাস্তি চাই। হ্যাঁ, গোপালকে শাস্তি দিতেই হবে। দেব শাস্তি দেব বলেই তো বিচার সভায় গোপালকে নিয়ে এলাম। এবার তোমায় আর তোমার গিন্নিকে শাস্তি দেওয়ার পালা গোপাল। কারাবাস না দীপন্তর, কোনটা দেবেন মহারাজ? আমি বলি কি, ওসব দিয়ে টিয়ে লাভ নেই, বরং নিয়ে নিন গর্দান। আমিও চাই আমার গর্দান নেওয়া হোক। মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি আমি মাথা পেতে নেব না, এই আমি আগেই বলে দিলাম। তুমি কি বলছো? তুমি চলে গেলে আমার কি হবে? আরে এতদিন এই মাথার জোরে আমি অসাধ্য সাধন করে এসেছি গিন্নি, কিন্তু এবার আর পারলাম না। মন্ত্রী মশাই বুদ্ধির জোরে জিতে গেলেন, তাই এই মাথা আমি আর রাখতে চাই না।
এ তো মেঘ না চাইতেই জল। গোপাল সবার সামনে স্বীকার করলো আমার বুদ্ধি ওর থেকে বেশি। ইচ্ছে করছে নিজের পেটটা নিজেই চাপড়ে দিই। তাই একটিবার আমি আমার মাথা নতুন মহারাজের মাথার সঙ্গে ঠুকে নিতে চাই। এমন বুদ্ধিমান মাথা একটিবার স্পর্শ করব না তাকে হয়। চলে যাওয়ার আগে ধরে নিন এটাই আমার শেষ ইচ্ছে মহারাজ। দেখলে গিন্নি, দেখলে? এতদিন তো আমার মাথা নিয়ে কত কটু কথা শুনিয়েছ। আজ গোপালও আমার মাথা ছুতে চায়। সবার সামনে প্রমাণ হয়ে গেল যে বুদ্ধির জোর আমার কতটা। আর বেশি নেচো না তো, তাড়াতাড়ি গোপালের গর্দানটা নাও। তুমি চুপ করো তো। আরে আগে এই মুহূর্তটা একটু উপভোগ করতে দাও। ওর শেষ ইচ্ছে আমি মেনে নিলাম, তবে আস্তে মাথা ঠুকো গোপাল, না হলে যে শিং গজাবে। মন্ত্রী মশাই, খাজনা লুটের পরিকল্পনাটা ভালোই ছিল। মহারাজ কেন আমিও বুঝতে পারিনি যে আপনি এমন একটা কাণ্ড ঘটাতে চলেছেন। এতদিন সবাই শুধু আমার বুদ্ধি নিয়ে রঙ্গ তামাশাই করেছে, তুমিও বাদ যাওনি। তবে একটা কথা বলি মন্ত্রী মশাই, মহারাজকে ওই দিন পালাতে না দিয়ে যদি ডাকাত দল ধরে ফেলতো তাহলে আপনার কাজ আরো সহজ হয়ে যেত। মাথাটা আপনার এখনো মোটা। ওটাই নয় গোপাল, মহারাজকে পালাতে না দিলে ওই মহারাজের সামনে প্রমাণ করতাম কিভাবে যে তুমি ডাকাত দলের লোক? হ্যাঁ শোনো গোপাল, অনেক ভেবেই আমি সব কাজ করেছি। যাবার বেলায় খামোখা আমাকে জ্ঞান দিতে এসো না তো। বলেন কি, তার মানে আপনি ডাকাতদের শিখিয়ে দিয়েছিলেন যে ওরা যেন মহারাজের সামনে আমাকে ওদের দলপতি হিসেবে দাবি করে। তারপর মহারাজ আমাকে ভুল বুঝে শাস্তি দিলেন, আর আপনি ফাঁকা মাঠ পেয়ে মহারাজকে কারাগারে ঢুকিয়ে দিলেন। ঠিক বুঝেছো গোপাল। এবার বলো, আমার মাথা মোটা নাকি? হ্যাঁ, আজ তো তোমাকে মরতেই হবে। চলো সে আর বলতে, একটু সুরসুরি দিতেই গলে গিয়ে নিজেই স্বীকার করলেন আপনার গুণকীর্তনের কথা। প্রথমে মহারাজের নামে রাজ্যের প্রজাদের খাজনা লুট করেছেন, তারপর মহারাজের সামনে আমাকে অপরাধী বানিয়ে শাস্তি দিয়েছেন, আর সব শেষে মহারাজকে বন্দি করে নিজে রাজা হয়েছেন। আমরা সব শুনেছি। ওই ষড়যন্ত্রী মন্ত্রীর শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। এবার তুমি কি করবে? সবাই সবটা জেনে গেল কি করে? সে পরে দেখবো, আগে আগে গোপালকে। কার গর্দান আগে নেবেন মন্ত্রী মশাই? আমার নাকি আমারটাই আগে নিতে হবে? কিন্তু না, আমারটাই আগে নিতে হবে, এটা আমার আবদার। বাবারি বাবা, পালা পালা, এ তো গোপালের ভূত। একটা নয়, দুটো গোপাল। পালা 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 পালা। মহারাজ আর বাকি সভাসদদের নিয়ে এসো। জয় মহারাজের জয়। সবাই বলো জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। কিন্তু আমার রাজ্যের প্রজারা, আমি ঘুণাক্ষরেও টের পাইনি আমার আড়ালে মন্ত্রী এমন একটা ষড়যন্ত্র করে তোমাদের লুট করেছে। আমি আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমাদেরও আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। হ্যাঁ মহারাজ, আমরাও আপনাকে ভুল বুঝেছি। গোপাল, পারলে তুমি আর তোমার গিন্নিও আমাকে
ক্ষমা করে দিও। ঘরের লোকের কাছে ক্ষমাও চাইতে নেই, ধন্যবাদও বলতে নেই। এটা আমার কর্তব্য মহারাজ, আমি পালন করেছি। এবার আমি আমার কর্তব্য পালন করব। সস্ত্রীক পুত্রীকে এমন শাস্তি দেব যে সারা জীবন মনে রাখবে। আগে আমার মাথায় একটা ভালো শাস্তি এসেছে মহারাজ। কৃষ্ণনগর থেকে 28 ক্রোশ দূরে একটা জমিদার বাড়ি আছে। এই জমিদার ভূত সেখানে একা একাই থাকে। এই মন্ত্রী আর মন্ত্রীর স্ত্রী ওখানে গিয়ে তার সাথে থাকলে ভালোই হয়। না গোপাল, না, তার থেকে বরং তুমি আমায় মেরে ফেলো। ওই ভূতের সঙ্গে এক বাড়িতে থাকবো না। সেনাপতি, ওদেরকে নিয়ে যাও। ধন্যবাদ গোপাল, তুমি না থাকলে আমাকে সারা জীবন ভূত হয়ে এই বাড়িতেই থেকে যেতে হতো। আর আপনি না থাকলে আমাকে সারা জীবন বিশ্বাসঘাতক হয়ে আপনার গোফের গল্প শুনে যেতে হতো। হ্যাঁ? দাঁড়ান, আপনার জন্য একটা উপহার আছে। এই নিন। এটা আপনার নাকের নিচে লাগিয়ে নিয়ে আপনার স্ত্রী আর সন্তানের কাছে ফিরে যান। ওরা আপনার জন্য অপেক্ষা করছে সেই 150 বছর ধরে। গোপাল, এটা শুধু গোপ নয়, এ আমার জীবন। তুমি আমাকে নতুন জীবন দিলে, ধন্যবাদ। ভূতের আবার জীবন। কই রে, তোরা কোথায় গেলি? আমরা এসে গেছি গোপাল দাদু। আর দেরি করিস না, কাজে লেগে পড়। চল চল চল। আমায় কোথা থেকে এনে ফেলবে গো?